সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি আবারও কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেহেতু ওইখানে অনেক নতুন নতুন সেন্টেন্স বারবার আসতেছে। তো সেহেতু আমাদের কি করতে হবে, এই নতুন সেন্টেন্সগুলোর সাথে কিভাবে অ্যাডজাস্টমেন্ট হব বা নতুন সেন্টেন্সগুলোকে কিভাবে ইনকমপ্লিট থেকে কমপ্লিট করব, ওই টেকনিকগুলো, ওই কৌশলগুলো আমরা আজকে শিখব। দেখো, এরকম থাকতে পারে যে the more you utilize your time, or তুমি এরকমও পেতে পারো the more you utilize your time the more you read, এরকম থাকতে পারে। ঠিক আছে, the more you read, অথবা এরকম থাকতে পারে the more we work। ঠিক আছে, তো এখানে বিষয়টা হলো, মুখ্য বিষয়টা হলো দ্য মোর ইউ ইউটিলাইজ ইউর টাইম। হ্যাঁ, আজকের ক্লাসটি কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস। ওখানে দেখো লেখাই আছে যে প্র্যাকটিস সেশন। তো প্র্যাকটিস সেশনের কাজটি কি? প্র্যাকটিস সেশনের কাজটি হলো যে তোমরা ইনকমপ্লিট অংশটুকু কি করবে, কমপ্লিট করবে, অ্যান্ড দেন আই শ্যাল মেক ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু কমপ্লিট ফলোয়িং দ্য রুলস। কীভাবে রুল মেনটেন করে কি করতে হবে, বাকিটা করতে হবে। ওকে, এখানে দেখো দ্য মোর ইউ ইউটিলাইজ ইউর টাইম, এখানে কি শব্দটি আছে? দ্য মোর। মোর মানে হলো যত। দ্য মোর ইউ ইউটিলাইজ ইউর টাইম, তুমি যত, ইউটিলাইজ অর্থ হলো যথার্থ ব্যবহার করা, মানে ইউজ প্রপারলি। তুমি যত সঠিকভাবে যথার্থ তুমি সময়টাকে ব্যবহার করবা, ততই তুমি কি হবা, গেইনার হবা, সফলতা অর্জন করতে পারবা। দ্য মোর ইউ ইউটিলাইজ ইউর টাইম। তো যখন দেখবা যে এখানে দ্য মোর রয়েছে, আমাদের এখানেও কি করতে হবে, দ্য মোর লিখতে হবে। তবে এখানে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ওই জায়গায় হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট, মানে তুমি যতই পড়বে ততই পারবে। মনে করো দ্য মোর এভাবেও থাকতে পারে, দ্য মোর হি গেটস। ঠিক আছে, যতই সে পায়। ঠিক আছে, তো তাহলে এই সকল ক্ষেত্রে যখন দেখবা যে দ্য মোর ইউ ইউটিলাইজ ইউর টাইম, আমাদের কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের কি ফলো করতে হবে, এখানে দ্য মোর থাকলে এখানেও কি দিতে হবে, দ্য মোর। আর জেনারেলি দিস পার্ট উইল বি ইন ফিউচার ইনডিফিনিট টেন্স। কোন টেন্সে চলে যাবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে চলে যাবে, কারণ এই জায়গাটি রয়েছে, দ্য মোরের সাথের অংশটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সেহেতু আমাদের ওই অংশটা, মানে পরের অংশটা কিসে চলে যাবে, ফিউচার ইনডিফিনিট টেন্সে চলে যাবে। লুক এট হিয়ার, দ্য মোর ইউ ইউটিলাইজ ইউর টাইম, তুমি যতই তোমার সময়টাকে যথার্থ ব্যবহার করবে, দ্য মোর ইউ উইল শাইন ইন লাইফ, দ্য মোর ইউ উইল সাকসিড ইন লাইফ, the more you will go forward, the more you will develop। ওকে, হতে পারে the more you read, এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে। the more you read, তুমি যত বেশি পড়ো বা পড়বে, the more এখানে কি লিখতে হবে, অবশ্যই আমাদের the more লিখতে হবে। the more you will learn। ঠিক আছে, দ্য মোর উই ওয়ার্ক, আমরা যত বেশি কাজ করি। তাহলে এখানে যেহেতু দ্য মোর পেয়েছি, এই জায়গাও আমাদের কি লিখতে হবে, দ্য মোর লিখতে হবে। আর ওই জায়গাটা কি করবা, জেনারেলি অ্যাজ ইউজুয়াল ইউ হ্যাভ টু ইউজ দেয়ার অর ইন দ্য ইনকমপ্লিট পার্ট দ্য ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এখানে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সটি ব্যবহার করতে হবে। দ্য মোর উই ওয়ার্ক, আমরা যত কাজ করি,
দ্য মোর উই উইল ডেভেলপ অর শেল ডেভেলপ দিতে পারো, ঠিক আছে। দ্য মোর হি গেটস, সে যত পায়। এটা আবার কখনো কখনো আমাদের এখানে কি করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করতে হয়। যেমন ধরো এটা চিরন্তন সত্য, মানে স্বভাব বোঝাচ্ছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে। যেমন দ্য মোর হি গেটস, সে যত পায়, সে আরও বা সে তত চায়, সে যত পায় সে তত চায়, এটা হলো তার হ্যাবিট, দিস ইজ হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এটা দ্বারা তার কী বোঝাচ্ছে, অভ্যাস বোঝাচ্ছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে। তো আমরা জানি যে হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে এটা অবভিয়াসলি এটা কোন টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। তাহলে দ্য মোর হি গেটস, সে যত বেশি পায়, দ্য মোর তত বেশি হি ওয়ান্টস, সে তত বেশি চায়। আবার কোনো কোনো সময় শুধু দ্য মোর দেওয়া থাকে, তখন এরকম হয় দ্য মোর দ্য মেরিয়ার, যত বেশি তত খুশি। I am writing another sentence. Number B. Everybody respects him who. In another way you may find the sentence, everybody respects a man who, or everybody respects a person who। আবার কখনো কখনো হুটি থাকে না, ঠিক আছে, তখন তোমাকে হু কি করতে হবে, অ্যাড করতে হবে। হু সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা আছে, অ্যাজ আই হ্যাভ টট ইউ ইন মাই প্রিভিয়াস ক্লাসেস। হু মানে হলো রিলেটিভ, এটা আগেরটির সাথে, আগের ব্যক্তির সাথে কি রাখবে, সম্পর্ক রাখবে। তাহলে এভরিবডি রেসপেক্টস হিম, সকল মানুষ তাকে শ্রদ্ধা করে, তাকে শ্রদ্ধা করে। হু, হু ইজ কি, হু ইজ অনেস্ট, হু লিডস এন অনেস্ট লাইফ, হু স্পিক দ্য ট্রুথ। আসলে তোমাকে কি করতে হবে, সঙ্গতি রেখে চিন্তা করতে হবে যে এভরিবডি রেসপেক্টস হিম, সকল মানুষ শ্রদ্ধা করে তাকে। কোন ব্যক্তিটাকে শ্রদ্ধা করে, কোন ব্যক্তিটাকে শ্রদ্ধা করে, যেই ব্যক্তিটি সৎ, যে সবসময় সৎ কথা বলে, যে মানুষের সাহায্য করে, এমন ব্যক্তিকে কি করে, সবাই সাহায্য করে। এখানে একটা ক্লোজের ব্যাপার স্যাপার আছে। দেখো ব্যাপারটা হলো এরকম যে এভরিবডি রেসপেক্টস হিম, এখানে সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, আবার অবজেক্ট রয়েছে, এবং দিস ক্লোজ ক্যান এক্সপ্রেস ইটস মিনিং ক্লিয়ারলি। এই ক্লোজটা এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে। তো সেই ক্ষেত্রে এই ক্লোজটিকে আমরা মেন ক্লোজ বলতে পারি। কি বলতে পারি, এটাকে মেন ক্লোজ বলতে পারি। মেন ক্লোজ মানে কি, দ্য ক্লোজ হুইচ ক্যান এক্সপ্রেস ইটস মিনিং ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট ডিপেন্ডিং অন আদার ক্লোজ। যে ক্লোজটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্যের সাহায্য ব্যতীত, অন্যের উপর নির্ভর করা ব্যতীত, ওইটাকে বলা হয় মেন ক্লোজ। তাহলে এভরিবডি রেসপেক্টস হিম, সকল মানুষ তাকে কি করে, শ্রদ্ধা করে, সবাই তাকে শ্রদ্ধা করে। হু, যে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, একটি সাবঅর্ডিনেট ক্লোজ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তার মানে হুর পরে একটি সাবজেক্ট, তারপরে একটি অবজেক্ট ব্যবহার করতে হবে। এভরিবডি রেসপেক্টস হিম হু ইজ অনেস্ট, অথবা লিখতে পারো হু স্পিক্স দ্য ট্রুথ, লেখা যায়, অথবা লিখতে পারো হু স্পিক্স দ্য ট্রুথ, অথবা লিখতে পারো যে হু নেভার টেলস এ লাই, হু লিডস
অ্যান অনেস্ট লাইফ, অথবা লিখতে পারো অ্যাডভার্ব দিয়ে, হু লিডস হিজ লাইফ অনেস্টলি। এভরিবডি রেসপেক্টস এ ম্যান হু ইজ অনেস্ট, সো ক্লিয়ার। দিস ইজ অলসো মেন ক্লোজ। তাহলে ওখানে আমরা একটি সাবঅর্ডিনেট ক্লোজ ব্যবহার করতে পারি। সাবঅর্ডিনেট ক্লোজটি কি হবে? হু, তারপরে একটি ভার্ব, তারপরে একটি অবজেক্ট। এভরিবডি রেসপেক্টস এ ম্যান হু ইজ অনেস্ট, হু স্পিক্স দ্য ট্রুথ, হু লিডস হিজ লাইফ অনেস্টলি। Everybody respects a person who is honest, who leads his life honestly, who never tells a lie. I hope that you are able to understand. Number C, though an honest person doesn't have riches. The older নিয়ম তোমরা শিখেছ, মানে হলো অপরদিকে, মানে মেন ক্লোজ যেটা হবে, মেন ক্লোজের জায়গায় এখানে দো অ্যান অনেস্ট পারসন ডাজেন্ট হ্যাভ রিসেস, তাহলে একজন মানুষের সম্পত্তি না থাকলে তাকে মানুষ অবহেলা করবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু এই যে দো অর্থ হলো যদিও, তখন ওই পাশে এরকম একটি ওয়ার্ডের সমন্বয় হবে, এমন কতগুলি ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স হবে, যেই সেন্টেন্সটি আসলে বাস্তবিক, অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা ছিল। যেমন একজন সৎ ব্যক্তির সম্পত্তি না থাকতে পারে, কিন্তু এই সম্পত্তি না থাকার কারণে তাকে সবাই অবহেলা করবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু না, বিষয়টা কিন্তু এমন বোঝাবে না। তার সম্পত্তি নয়, কিন্তু সবাই তাকে কি করে? সম্মান করে, শ্রদ্ধা করে। তার সম্পত্তি নেই, সবাই তাকে কি করে? সম্মান করে, শ্রদ্ধা করে। তার মানে অপোজিট সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে? দো, যদিও অ্যান অনেস্ট পারসন ডাজেন্ট হ্যাভ রিসেস, যদিও একজন সৎ মানুষের সম্পত্তি নেই, হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার, তাকে সব জায়গায় কি করা হয়? হ্যাঁ, এরকমই তো হবে। হি ইজ রেসপেক্টেড বাই অল। আমি বলেছিলাম কি, যে একজন মানুষের যদি সম্পত্তি না থাকে তাকে সবাই অবহেলা করার কথা, কিন্তু এই দো অল দো থাকার কারণে এই অবহেলার পরিবর্তে সে কি করবে? সব জায়গায় ওই সম্পদশালী ব্যক্তির মতো কি করবে? সম্মান পাবে। এই হলো সঙ্গতিপূর্ণ একটি সেন্টেন্স, ঠিক আছে? দো অ্যান অনেস্ট পারসন ডাজেন্ট হ্যাভ রিসেস, হি ইজ, আসলে কি হওয়ার কথা ছিল? হি ইজ নট রেসপেক্টেড এনিহোয়ার, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু দো অল দো থাকার কারণে এটা কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। হি ইজ রেসপেক্টেড বাই অল, অথবা এভাবেও লিখতে পারো, হি ইজ নট নেগলেক্টেড, তাকে অবহেলা করা হয় না, ঠিক আছে? হি ইজ অনার্ড এভরিহোয়ার, লিখতে পারো হি ইজ রেসপেক্টেড বাই এভরিওয়ান, অথবা এরকমভাবে লিখতে পারো, হি ইজ রিওয়ার্ডেড। তোমরা সবসময় মনে রাখবা দো অল দোর নিয়মটি, ঠিক আছে? নিয়মটি কি? যে পারস্পরিক বিপরীত হয়ে যাবে। পরের অংশটা সঙ্গতি রেখে, আগের অংশের সাথে সঙ্গতি রেখে কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। তারপরে he is a wise man who he is a wise man who, এবার ভাবো তো কি হবে? হি ইজ এ ওয়াইজ ম্যান, সে একজন জ্ঞানী ব্যক্তি। আসলে কোন ব্যক্তিটা জ্ঞানী?
অ্যাকচুয়ালি হুইচ পারসন ইজ ওয়াইজ, হুইচ পারসন ইজ ইন্টেলেকচুয়াল, কোন ব্যক্তিটা আসলে জ্ঞানী। বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে। যেমন ধরো, যে সময়ের কাজ সময়ে করে সে জ্ঞানী, যে কাজকে আগামীকালের জন্য ফেলে রাখে না সে জ্ঞানী, যে সকালবেলা ঘুম থেকে উঠে সেও জ্ঞানী হতে পারে। আচ্ছা, ইজ এ ওয়াইজ ম্যান হু, অথবা যে তার সময়কে ঠিকঠাক মতো ব্যবহার করে সেও কি হতে পারে, জ্ঞানী হতে পারে। হি ইজ এ ওয়াইজ ম্যান, সে হয় সৎ ব্যক্তি। হু, যে, ঠিক আছে, ওয়ার্কস ইজ ওয়ার্কস অন টাইম, যে ঠিক মতো কাজ করে। ও তো আছে এখানে, ও ইউটিলাইজেস ইস টাইম, যে তার সময়কে ঠিক মতো ব্যবহার করে। হো আবার লিখতে পারো, হু ডাজেন্ট পুট অফ মানে হলো ফেলে রাখা, হিজ ওয়ার্ক ফর টুমরো, হ্যাঁ লেখা যায় যে তার কাজকে আগামী দিনের জন্য ফেলে রাখে না সেই আসলে কি প্রকৃত জ্ঞানী। অনেক সময় এখানে পোর্টস হবে, পোর্টস। অনেক সময় দেখা যায় এরকম পুটস অফ পর্যন্ত দেওয়া থাকে, ঠিক আছে, তখন তোমরা কি করবা, পুটস অফ হিজ ওয়ার্ক ফর টুমরো, যে আগামীকালের জন্য তার কাজকে ফেলে রাখে না সেই ব্যক্তিটাই কি আসলে জ্ঞানী। Make the best use of your time. Okay, lest হতে পারে, in this way a sentence may come, অথবা এভাবেও আসতে পারে যে make the proper use of your time, তারপরে lest, ঠিক আছে। অথবা do your work on time, তোমার কাজ তুমি ঠিক সময়ে করো, এভাবেও আসতে পারে। মোট কথা হলো এখানে দেখো যে lest, মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম, লেস্ট, এই লেস্টের নিয়মটি আমাদের কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে আমাদের, লেস্টের নিয়মটি অ্যাপ্লাই করতে হবে। এখানে আগে দেখিয়েছিলাম যে রিড অ্যাটেন্টিভলি, লেস্ট মনোযোগ দিয়ে পড়ো, পিছে ভয় হয়, ঠিক আছে। তো মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম, লেস্ট, মেক দ্য প্রপার ইউজ অফ ইউর টাইম, লেস্ট, read attentively, lest, walk slowly, lest, ঠিক আছে। তাহলে এরকম লেস্ট থাকলে আমাদের নিয়মটি কি হবে, লেস্টের নিয়মটি হলো, অবশ্যই তোমাদের মনে আছে যে এখানে সাবজেক্ট, তারপরে হবে শুড, তারপরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তারপরে এক্সটেনশন। আবার মনে করো লেস্ট, তারপরে সাবজেক্ট, শুড, তারপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তারপরে এক্সটেনশন। কারণ হলো মডেল অক্সিলারির পরে আমাদের সবসময় কি ব্যবহার করতে হয়, আমাদের সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম, লেস্ট ইউ শুড ফেল
to shine in life. Same thing will be here. Make the proper use of your time, lest you should fail to succeed in life. Shine in life or succeed in life. Walk slowly, lest you should fall down. Walk fast, lest or walk fast, lest you should miss the train. এভাবে থাকতে পারে। Okay, and then অনেক সময় আমরা দেখি যে প্রথমে গ্যাপ দেওয়া থাকে, যেমন ধরো as we have 5 sentences in the section, and then again I have written here a. Again I have written here I have written here a. If you are a liar. If you are a liar. লায়ার অর্থ তোমরা জানো, লায়ার অর্থ কি? মিথ্যাবাদী। লায়ার অর্থ কি? মিথ্যাবাদী। তাহলে আমরা এখানে কি দেখলাম? ইফের পরে দেখলাম ইফ ইউ আর এ লায়ার। ইফটি দ্বারা আসলে কি বোঝায়? ইফটির দ্বারা বোঝায় কন্ডিশনাল। কি বোঝায়? কন্ডিশনাল মানে শর্ত বোঝায়। ইফ দ্বারা কি বোঝায়? কন্ডিশন বোঝায়, শর্ত বোঝায়, সিচুয়েশন বোঝায়। তাহলে তুমি যদি মিথ্যাবাদী হও, লায়ার, ইফ ইউ আর এ লায়ার, তুমি যদি একজন মিথ্যাবাদী হও, তাহলে তুমি যদি একজন মিথ্যাবাদী হও তখন কি ঘটবে? কেউ তোমাকে বিশ্বাস করবে না, অথবা তুমি কারো বিশ্বাস অর্জন করতে পারবে না, অথবা কেউ তোমাকে কি করবে না? শ্রদ্ধা করবে না। এটাই কিন্তু আমাদের সেন্স বলে দেয়। ঠিক আছে? তাহলে আমাদের এই সেন্সের উপর ডিপেন্ড করে নিয়ম মেনে এই কম্পারেটিভ সেন্টেন্সটি কি করতে হয়? করতে হয়। ইফ ইউ আর লায়ার, nobody will respect you. এই জায়গাটা কিন্তু এভাবেও থাকতে পারে। ইফ ইউ টেল এ লাই, তুমি যদি কি বলো? মিথ্যা বলো। ইফ ইউ টেল এ লাই, ঠিক আছে? অথবা ইফ হি টেলস এ লাই, নোবডি উইল রেসপেক্ট ইউ। এখানে আবার এভাবেও লিখতে পারো, ইউ cannot earn others trust. You cannot earn others trust. অথবা লিখতে পারো you cannot earn people's trust. অথবা লিখতে পারো nobody will believe you. Nobody will believe you. কেউ তোমাকে কি করবে না? বিশ্বাস করবে না। if you are a liar, if you tell a lie. আবার পার্সনের কিন্তু পরিবর্তন হতে পারে। যেমন ধরো if he tells a lie, if he is a liar, তাহলে ওইখানে ইউর জায়গায় আমরা কি ব্যবহার করব? হিম ব্যবহার করব। nobody will respect him, he cannot earn others trust, nobody will believe him, in this way.
when it is evening. This is subordinate clause. When it is evening, কেন subordinate clause? This clause has to depend on other clause for expressing its meaning. এটার অর্থ ক্লিয়ারলি প্রকাশ করার জন্য মনে করো এখানে বলা আছে যে when it is evening, এটা সন্ধ্যা। সন্ধ্যা কি ঘটনা ঘটেছে? তাহলে এইটার when it is evening এই যে অংশটুকু আছে, এই যে ক্লোজটি রয়েছে, এই ক্লোজের যে মিনিংটি রয়েছে, এই মিনিংটির দ্বারা পুরোপুরি কি বোঝাতে চাচ্ছে সেটি বোঝা যায় না। তো যেহেতু বোঝা যায় না কি বোঝাতে চাচ্ছে, তাহলে এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমাদের পরবর্তী অংশে কী করতে হবে? একটি মেন ক্লোজ ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, তারপরে অবজেক্ট, তার নাম হলো ক্লোজ। তো মেন ক্লোজ কাকে বলে? যে ক্লোজটি নিজের অর্থ স্বাধীনভাবে নিজে প্রকাশ করতে পারে। দ্য ক্লোজ হুইচ ক্যান এক্সপ্রেস ইটস মিনিং ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট ডিপেন্ডিং অন আদার্স ইজ কল্ড মেন ক্লোজ। যে ক্লোজটি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্যের উপর নির্ভর না করে, এটাকে বলা হয় মেন ক্লোজ। হোয়েন ইট ইজ ইভিনিং, যখন সন্ধ্যা। আমি বেড়াতে বের হই, আমরা বেড়াতে বের হই, অথবা অনেক মানুষ ওইখানে জমা হয়, অনেক মানুষ বইমেলায় যায়, হতে পারে। এখানে কিন্তু হোয়েন ইট ইজ ইভিনিংয়ের জায়গায় এরকমও পেতে পারো হোয়েন ইট ইজ মর্নিং। Such kinds of sentences have come in your previous exams, in SSC previous exams. প্রিভিয়াস পরীক্ষাগুলোতে কিন্তু এরকম ধরনের সেন্টেন্স এসেছে। তো সেই ক্ষেত্রে হোয়েন ইট ইজ ইভিনিং, এখানে কিন্তু হোয়েন ইট ইজ মর্নিং থাকতে পারে, হোয়েন ইট ইজ, অথবা একটা ফিক্সড টাইম দেওয়া থাকতে পারে, যেমন হোয়েন ইট ইজ 8 AM, ঠিক আছে, হোয়েন ইট ইজ 8 PM, ইট ইজ 2 PM, এরকম থাকতে পারে। তাহলে বাকি অংশটা কি লিখবা? এই পাশের টেন্সের সাথে সঙ্গতি রেখে লিখতে হবে হোয়েন ইট ইজ মর্নিং, হোয়েন ইট ইজ ইভিনিং উই গো ফর এ ওয়াক, অথবা উই গো টু প্লে ইন দ্য ফিল্ড লেখা যায় উই গো টু প্লে ইন দ্য ফিল্ড, অথবা লেখা যায় যে আই গো টু মাই village market, I go to my village market, okay, you are right. অথবা লিখতে পারো the people gather in the বুক ফেয়ার, মানুষেরা বইমেলায় জড়ো হয়, জমা হয়, ঠিক আছে। As time is over, we have to finish here. So all of you be attentive and serious from now, and you have to study seriously as you are the examinees this year. So you have to study a lot. Okay. Thank you. Allah Hafiz.